আপনাদের জন্য আমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নিয়ে এসেছি। শুধুমাত্র এটা যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস তা না, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে বা ইংলিশ রাইটিং দিয়ে আপনি কিভাবে গ্রামার এবং ভোকাবুলারি শিখবেন এটারও ক্লাস। মানে আজকে আমি দেখাবো আপনাকে ইংলিশ রাইটিং দিয়ে কিভাবে গ্রামার, ইংলিশ রাইটিং দিয়ে কিভাবে ভোকাবুলারি কারেক্ট করা যায়, এবং এটার পরীক্ষামূলক যে আপনি যে গ্রামারটা পাচ্ছেন কি পাচ্ছেন না, এটার পরীক্ষামূলকভাবে আমরা এই রাইটিংটা করার সাথে সাথে প্রত্যেকটা লাইন ধরে ধরে যখন আমরা রাইটিংটা করব, এর পাশাপাশি এই লাইন থেকে আপনি যে গ্রামারটা শিখলেন সেই গ্রামারটা বিসিএস প্রিলিমিনারি, সোনালী ব্যাংক অফিসার, বিসিএস প্রিলিমিনারি 35, জনতা ব্যাংক অফিসার, এনটিআরসি রিটেন এক্সাম সবগুলো আমরা এখানে তুলে নিয়ে এসেছি। মানে আপনি একটা লাইন পৃথিবীর সব থেকে সহজ নিয়মে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখলেন। শিখার পরে এখন ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো আপনি ওই রাইটিং এর যে গ্রামার গুলো শিখেছেন সেগুলো বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিভাবে পাচ্ছেন, এগুলো সবগুলো আমরা সাজিয়েছি। ধরেন এই লাইনটা লিখলেন, লিখে এই লাইনের মধ্যে যে গ্রামার গুলো আসছে সেগুলো বিসিএস ব্যাংকে বিভিন্ন জায়গায় কোশ্চেন গুলো আসছে। যে দেখেন এটা বিসিএস এ আসছে, এটা হচ্ছে শিক্ষক নিবন্ধনে আসছে, এটা 44 বিসিএস এ আসছে, এটা আসছে হচ্ছে আপনার 46 বিসিএস এ, এরকম আরেকটা আসছে 45 বিসিএস, ওটা আমরা তুলতে ভুলে গেছি, কিন্তু আপনি জাস্ট দেখতে থাকেন তাহলে শিখে যাবেন। ওকে, তো আজকেই আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এইটা নিয়ে আমরা রিটেন দিয়ে কিভাবে সুন্দর করে গ্রামার শিখতে পারি। যারা রিটেন পারে তারা আপনাকে গ্রামার শিখতে বলবে না, বা যারা রিটেন লিখতে পারে তাদের অত বেশি গ্রামারও এখন আর জানা লাগে না। তো আপনি যত বেশি রিটেন প্র্যাকটিস করবেন গ্রামার আপনার তত বেশি হয়ে যাবে। দেখেন এই এত বড় একটা জিনিস, আপনি কি করবেন, একটা স্ট্রাকচার ফলো করে লিখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব। এই এত বড় জিনিস পুরোটাই আপনার একটা স্ট্রাকচারের উপরে নির্ভর, যে সাবজেক্টের পরেই ভার্ব বসে আর ভার্বের আগেই সাবজেক্ট বসে, বাকি কার পরে কি বসে এরকম কোনো রুলস নাই যে আপনি হ্যাভ টু, হ্যাজ টু এর পরে কি বসে, তারপরে কি বসে, তারপরে কি বসে, স্ট্রাকচার শিখছেন এরকম কোনো স্ট্রাকচার নাই। স্ট্রাকচার একটাই, সাবজেক্টের পরে ভার্ব বসে। এখন আসেন আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে করার চেষ্টা করি। আসেন আমরা ফার্স্ট অফ অল লাইনটাকে আমরা সামনে নিয়ে আসি। এখান থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব এই দুইটা খুঁজে বের করা, মানে সাবজেক্ট খুঁজে বের করা আর ভার্ব খুঁজে বের করা। আর কোনো কিছু যে তারপরে বসবে তারপরে বসবে এরকম কোনো কিছু নাই, তারপরে একটা ইচ্ছা মতন আপনি বসাবেন। দেখেন এখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি কিভাবে সাবজেক্ট খুঁজে বের করতে হয় সেগুলো আমরা শিখিয়ে দেবো আপনাদেরকে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এইটা হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাঁ। আর দেখেন নানা পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, এই যে এগিয়ে চলেছে এইটা হচ্ছে আমার ভার্ব। আবার লক্ষ্য করেন এইটা কি, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এটা সাবজেক্ট, আর এগিয়ে চলছে বা এগিয়ে চলেছে এটা হচ্ছে আমার ভার্ব। তার মানে এই অংশটা হচ্ছে আমার ভার্ব। তাহলে আমি সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। এখন ঘটনা হচ্ছে আমাকে সাবজেক্ট যদি দিয়ে আমি সেন্টেন্স লেখা শুরু করি তাহলে আমাকে তারপরেই ভার্ব বসাতে হবে। আর আমি যদি সাবজেক্ট আগে না বসাই তাহলে আমাকে ভার্ব বসাতে হবে না। এখন যেহেতু বাংলা বাক্যের শুরুতেই সাবজেক্ট আছে তাহলে আমরা শুরুতেই সাবজেক্ট নিই। এখন দেখেন শুরুতে গিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, এগুলোকে বলা হয় বড় বড় সাবজেক্ট। বড় বড় সাবজেক্টের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন কোথায় র বিভক্তি আছে। র বিভক্তি মানে দেখেন বাংলাদেশের সাথে একটা র আছে, এই অংশটা আপনি এইভাবে ভাগ করে দিবেন। এই অংশটা কি করবেন, এইভাবে ভাগ করে দিবেন। এই যে দেখেন র এর এই সামনের অংশটুকু ভাগ করে দিলেন। এটা বড় সাবজেক্ট তো ভাগ করে লিখতে হয় বড় সাবজেক্টের ক্ষেত্রে। এটা হচ্ছে সাম্প্রতিক রাজনীতি আর এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আগে এই পাশেরটা লিখতে হয়, পরে এই পাশেরটা লিখতে হয়। যার সাথে র আছে তাকে পরে লিখতে হয়। লাইক দ্যাট আমরা দেখাই সাম্প্রতিক রাজনীতি, তার মানে সাম্প্রতিক ইংলিশ কি, এই সাম্প্রতিক ইংলিশ হচ্ছে দ্য পলিটিক্স। দ্য পলিটিক্স, ঠিক আছে, দেখেন দ্য পলিটিক্স। ওকে, এখন ঘটনা হচ্ছে আচ্ছা দ্য রিসেন্ট পলিটিক্স, সরি সাম্প্রতিক ইংলিশ হচ্ছে সাম্প্রতিক ইংলিশটা হচ্ছে আপনার কি রিসেন্ট। তাহলে দ্য রিসেন্ট, দ্য রিসেন্ট, এই সাম্প্রতিক ইংলিশ হচ্ছে রিসেন্ট, আর রাজনীতি ইংলিশ হচ্ছে পলিটিক্স।
পলিটিক্স। এখন দেখেন আমরা কোন অংশটা লিখলাম, আমি আবার এখানে মুছে দিচ্ছি একটু। আমরা এই পুরো অংশটার মধ্যে আমি এই অংশটা আগে লিখে ফেললাম, এখন আমাকে এই অংশটা লিখতে হবে, কিন্তু এই অংশটা র আছে, র এর জন্য এখানে একটা অফ দিতে হবে, আর এই অংশটাকে পরে বসাতে হবে। মানে এই যে দেখেন বাংলাদেশ, দেখেন কত ইজি ইংলিশ রাইটিং লেখা, সেটা আজকে দেখাবো। বাংলাদেশ বড় সাবজেক্ট, তো বড় সাবজেক্টের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে, যেখানে র বিভক্তি আছে সেটা কি করব, মাঝখানে দেব। এই র এর জন্য এই অফটা বসেছে, এবং এই বাংলাদেশটা কিন্তু পরে বসেছে, আর এই রাজনীতিটা কি আগে বসেছে, দ্য রিসেন্ট পলিটিক্স এটা আগে বসেছে, দ্য রিসেন্ট পলিটিক্স আগে বসেছে, বাংলাদেশটা পরে বসেছে, আর এই যে র এর জন্য অফ বসেছে। এখন এই পুরোটা হয়ে গেল আমার কি সাবজেক্ট। এগুলো আপনারা শিখতে পারবেন, লিখতে লিখতে এগুলো শেখা হয়ে যাবে। এখন আমার দরকার কি, একটা ভার্বের দরকার, কারণ যেহেতু আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন আপনার ভার্বের দরকার। এখন ভার্ব কোথায় ছিল, এগিয়ে চলেছে বা চলছে, এগিয়ে চলছে। তাহলে এগিয়ে চলছে এর ইংলিশটা কি হবে, ইজ মুভিং, ইজ মুভিং, ইজ মুভিং ফরওয়ার্ড। দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এম, ইজ, আর, এই তিনটার মধ্যে একটা দিতে হবে, আর ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখানে ইজ দিলাম, আর এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি দিতে হবে, কারণ এটা চলছে, এটা ঘটমান, এটা চলছে, তাই এগুলা দিতে হবে। ওকে, তাহলে ইজ মুভিং ফরওয়ার্ড, মুভিং ফরওয়ার্ড এটা একটা অ্যাডভার্ব, এটা দিলে হয়। অথবা আপনার যদি মনে হয় যে আমি মুভিং দিব না, তাহলে আপনি এখানে ইজ আনফোল্ডিং দেন, আনফোল্ডিং, আনফোল্ডিং মানে কি এগিয়ে চলা বা বিকশিত হওয়া, ইজ মুভিং ফরওয়ার্ড মানেও কি বিকশিত হওয়া। এখন লক্ষ্য করেন আমাদের সাবজেক্ট আর ভার্ব বসানোর কাজ শেষ। এখন আপনি চাচ্ছেন যে এখন আমি কোনটা বসাবো, দেখেন সাবজেক্টের পাশাপাশি ভার্ব বসানো হয়েছে না, ইজ মুভিং ফরওয়ার্ড, মানে ভার্ব ওইটা, কিন্তু এটা এটার সাথে মুভিং ফরওয়ার্ডের সাথে আর কি। তো ধরেন এটা তো বসানো হয়ে গেছে, এখন আপনি চিন্তা করতেছেন যে তারপরে কি আছে, রাজনীতির নানা পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে। এখন দেখেন এগুলা কোনো স্ট্রাকচার না, মধ্য দিয়ে বা মাধ্যমে, এই কথাটা যখন লেখা থাকবে, এই কথাটা যখন লেখা থাকবে, দেখেন রাজনীতির নানা পরিবর্তন এতটুকু বাকি আছে না, ও চ্যালেঞ্জ এতটুকু বাকি আছে না, তাহলে দেখেন এখানে কি আছে, ও আছে, তাহলে ও এর সাথে এই দুইটা সম্পর্ক না, বলেন তো, তাহলে এটা পুরোটাই একটা না, রাজনীতির নানা পরিবর্তন ও চ্যালেঞ্জ। আর এই যে দেখেন র বিভক্তি, র বিভক্তি থাকলে কার সাথে কার সম্পর্ক, এর পরেরটার সাথে এর আগেরটার সম্পর্ক, তার মানে এই পুরোটার সাথে সম্পর্ক, যে রাজনীতির নানা পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে। তাহলে র এর পরের অংশটা আগে লিখতে হবে, র বিভক্তির পরের অংশটা আগে লিখতে হবে, তাহলে মধ্য দিয়ে ইংলিশ কি, থ্রু, মধ্য দিয়ে ইংলিশ কি, থ্রু। তারপরে এই যে রাজনীতির নানা পরিবর্তন ও চ্যালেঞ্জ, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে থ্রুটা আমরা লিখে ফেললাম, থ্রু রাজনীতির নানা পরিবর্তন, তার মানে ভ্যারিয়াস, ভ্যারিয়াস চেঞ্জ। আপনি চেঞ্জ না লিখে এই জায়গাগুলোতে ট্রান্সফরমেশন লিখতে পারেন। এই যে আপনার ভোকাবুলারি গুলোকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, যেখানে আপনি ট্রান্সফরমেশন লিখবেন। ট্রান্সফরমেশন কোন জায়গায়, চেঞ্জের জায়গায়। এগুলো আধুনিক ইংলিশ, এগুলো আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় আসে। চেঞ্জের সিনোনিম হচ্ছে ট্রান্সফরমেশনস, তো আপনি এখানে ট্রান্সফরমেশন লিখতে পারেন, চেঞ্জের বদলে ট্রান্সফরমেশন লিখতে পারেন। হ্যাঁ, তারপরে কি, ও, ও এর ইংলিশ কি, এন্ড। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের ইংলিশ কি, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের ইংলিশ তো চ্যালেঞ্জই। তো দেখেন আমার কাজটা শেষ, আমি কি কাজটা করলাম, সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি বসালাম। এখন আপনি সেন্টেন্সের শুরুতেও বসাতে পারেন সাবজেক্ট আর ভার্বকে, অথবা আপনি সাবজেক্ট আর ভার্বকে নিজে সেন্টেন্সের শেষেও বসাতে পারেন, মাঝেও দিতে পারেন, কিন্তু স্ট্রাকচার একটাই, সাবজেক্টের সাথে ভার্ব বসে। কার পরে কে বসে এরকম কোনো স্ট্রাকচার নাই। আপনি যদি নিউজ পেপার গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন আসেন, এইখানে আমি যে সিঙ্গুলার ভার্ব দিয়েছি, এখানে তো প্লুরাল ভার্ব দেওয়া যেত, ইজ না দিয়ে আর দেওয়া যেত, ইজ না দিয়ে আর দেওয়া যেত। কেন, দেখেন পলিটিক্স কথাটা তো প্লুরাল, কারণ আমরা যখন ইংরেজি গ্রামার শিখি তখন কি জানি যে সাবজেক্ট এত বড়, মানে সাবজেক্ট যখন বড় হয় তখন প্রথম প্রিপজিশনের আগে, এই যে এই প্রিপজিশনের আগে যে ভার্ব, যে মানে যে শব্দটা থাকবে, যে নাউনটা থাকবে বা প্রোনাউনটা থাকবে, সেই নাউন অথবা প্রোনাউনের জন্য এখানে প্লুরাল অথবা সিঙ্গুলার দিতে হবে ভার্বের।
তো দেখেন পলিটিক্স, এটা তো দেখতে মনে হচ্ছে প্লুরাল, বাট এটা কিন্তু সিঙ্গুলার। পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, এই যত সাবজেক্টগুলো আছে সবগুলা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু ওগুলোর সাথে এস যুক্ত আছে। অনেকেই ভাবে এগুলো হচ্ছে প্লুরাল, অনেকেই ভাবে কি এগুলো প্লুরাল, তো ওরা প্লুরাল মেরে দেয়। যেমন দেখেন পলিটিক্স, তার মানে অফ প্রিপোজিশনের আগে যে নাউনটা আছে এই নাউনটা প্লুরালের মতন লাগলেও সেটা প্লুরাল না, সেটা কি সিঙ্গুলার। এই যে আমি আপনাকে দেখাই, দেখেন এইগুলো তো আমাদের মোটামুটি লেখা শেষ। এখন দেখেন এইখানে কিছু শব্দ সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু দেখতে এগুলা প্লুরাল নাউনের মতো, প্লুরাল নাউনের মতন, কিন্তু এগুলা সিঙ্গুলার নাউন। যেমন ধরেন পলিটিক্স, এই যে পলিটিক্স, পলিটিক্স কি সিঙ্গুলার নাউন, কিন্তু এর সাথে এস আছে, দেখে মনে হচ্ছে এগুলা প্লুরাল। আবার দেখেন ইকোনমিক্স, এর সাথে কি এস আছে, দেখে মনে হচ্ছে এটা প্লুরাল। দেখেন এই যে ম্যাথমেটিক্স, দেখেন এর সাথেও এস আছে। এই যে স্ট্যাটিস্টিক্স, এর সাথেও এস আছে। ফিজিক্স, এর সাথেও এস আছে। তারপর দেখেন নিউজ, এর সাথে এস আছে। ইথিক্স, এর সাথেও এস আছে। কিন্তু এই যে এই জিনিসগুলো আমরা দেখেছি যে আমাদের বিসিএস প্রিলিমিনারি এক্সামে এসেছে, সোনালী ব্যাংক অফিসার 2018 সালে এসেছে, বিসিএস প্রিলিমিনারি 35 বিসিএস এসেছে, জনতা ব্যাংক সিনিয়র অফিসার এসেছে, এনটিআরসি রিটেন এক্সাম এসেছে, আর বিসিএস রিটেন এক্সাম এসেছে। ফিজিক্সটা পাইনি, এর জন্য ফিজিক্সটা আমি বসাইনি, কিন্তু ফিজিক্সটা আপনি মুখস্থ করে নেবেন। পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, নিউজ, ইথিক্স, এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো দেখতে প্লুরাল হলেও এগুলো সিঙ্গুলার। যেমন এই যে দেখেন পলিটিক্স ইজ নট অ্যান ইজি সাবজেক্ট। এই যে দেখেন ইকোনমিক্স, এর সাথে এস আছে, কিন্তু এখানে ইজ বসবে, ইজ আ সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স। তারপরে দেখেন ম্যাথমেটিক্স, এর সাথে এস আছে, এখানে ইজ বসবে। কেন? কারণ এই ম্যাথমেটিক্স এটা একটা সিঙ্গুলার, দেখতে প্লুরাল। স্ট্যাটিস্টিক্স, এর সাথে এস আছে, কিন্তু এখানে সিঙ্গুলার বসবে। এই যে দেখেন দ্য নিউজ, নিউজ একটা সিঙ্গুলার, এখানে এস বসবে। ইথিক্স একটা সিঙ্গুলার, ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য প্রফেশনাল লাইফ। ইজ, আর হবে না, ওয়্যার হবে না, হ্যাভ হবে না, কোনো কিছু হবে না, সব জায়গায় ইজ বসে যাচ্ছে। এগুলা সব সিঙ্গুলার, এবং এগুলা বিসিএস, ব্যাংক, আইএলটিএস, প্রিলিমিনারি এক্সাম 35 বিসিএস 18 সালে এসেছে ব্যাংকে, এনটিআরসি রিটেন এক্সামে এসেছে, তারপরে দেখেন বিসিএস রিটেন ইংলিশে এসেছে। তো দেখেন আপনি হয়তো শিখতেছেন রিটেন, বাট আপনি কিন্তু গ্রামারও শিখে যাচ্ছেন, উইথ ভোকাবুলারিও শিখছেন। আপনি যে ভোকাবুলারি গুলো শিখতেছেন, আমরা কিন্তু অনেক রকমের ভোকাবুলারি গুলো এখানে নিয়ে আসতে পারি। যেমন এইখানে আপনি যে দেখেন একটা ভোকাবুলারি আনফোল্ডিং, মানে হচ্ছে বিকশিত হওয়া বা এগিয়ে চলা। এই যে দেখেন আবার ইজ মুভিং একটা শিখলেন। আবার দেখেন চেঞ্জের আর একটা সিনোনিম আমাদের বিশেষ পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। এই যে একটা ভোকাবুলারি শিখতেছেন। লাইক দ্যাট আমরা পরেরটাতে চলে যাই। ধরেন এই সেন্টেন্সটাতে এবার লক্ষ্য করেন যে আমাদেরকে সাবজেক্ট আর ভার্ব প্রথমত খুঁজে বের করতে হবে। এগুলোর জন্য আমাদের একটা আলাদা ক্লাস হবে, সেখানে শুধু সাবজেক্ট আর ভার্ব কিভাবে খোঁজা যায় শুধু ওটাই আমরা শিখবো। কিভাবে খোঁজা যায়, কি বা কাকে বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এই জিনিসগুলো শিখবো না। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এটা দেখেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা ও মতভেদ বৃদ্ধি পেয়েছে। এইখানে যখন দেখবেন যে করে, হ্যাঁ, গেলে, করে, যায়, হয়, হ্যাঁ, তারপরে ধরেন খায়, এই কথাগুলো যখন সেন্টেন্সের মাঝে থাকবে, বাংলা বাক্যের মাঝে থাকবে, দেখেন এখানে দুইটা ভার্ব আছে। দেখেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা মতভেদ বৃদ্ধি পেয়েছে, দুইটা ভার্ব আছে না? এই যে একটা ভার্ব আর ওই যে দেখেন আরেকটা ভার্ব। একটা বাক্যে দুইটা ভার্ব যখন থাকবে তখন আমাদেরকে কি করতে হবে, প্রথম ভার্বটা ধরেন করে, যায়, হয়, খায়, এগুলাতে যদি থাকে তাহলে প্রথম ভার্বটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে এসে বসাই দেবো। কোথায় বসাবো? সেন্টেন্সের শুরুতে নিয়ে এসে বসাবো। ভাই এগুলা কোনো স্ট্রাকচার না, মানে এগুলো আপনি দেখে দেখে আপনার প্র্যাকটিস করলে, আমাদের রিটেন এর বিগত রিটেন ক্লাস যারা করেছেন তারা সবাই এগুলো মোটামুটি জানেন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ভার্বের সাথে আইএনজি বসাই দেব। সেন্টেন্সের শুরুতে এই ভার্বটা টেনে নিয়ে আসে আইএনজি বসাবো। কিন্তু যদি করলে মানে ল আসছে, দেখেন হলে, গেলে, এই যে ল, খেলে, দেখেন সেন্টেন্সের বাক্যের মাঝে যদি একটা ভার্ব আসে আবার শেষে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে দুইটা ভার্ব থাকলে আমরা এগুলোর ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে ল আছে, এগুলোর ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা শুরু করব টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে। এবং এইখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট আর ভার্ব খোঁজা বাদ দিয়ে দিব। এইখান থেকে এই পর্যন্ত কি সাবজেক্ট আর ভার্ব খোঁজা টোটালি বাদ দিয়ে দিব।
ঠিক আছে, যেমন করলে, খেলে, গেলে, হলে, এই যে ল আছে যেগুলাতে, সেগুলাতে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে শুরু করব। করে, হয়, যায়, খায়, এই কথাগুলো যেখানে লেখা থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। ইভেন এটাও কিন্তু আপনাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে। এই যে দেখেন এখানে একটা প্রশ্ন দিয়েছি 45 বিসিএস এর, এখানে হচ্ছে এনটিআরসির, এখানে দেখেন 44 বিসিএস, 44 45। আবার লক্ষ্য করেন এইটা কি 46 বিসিএস, তিনটা প্রশ্ন এসেছে এখান থেকে। তো কিভাবে আমরা এটাকে করতেছি দেখেন, রিটেন লেখার ক্ষেত্রে এই জিনিসটা আগে আমি দেখে নিই, মানে আগে রিটেনটা লিখে ফেলি, তারপরে গ্রামার গুলো দেখাতে শুরু করি, তাহলে ভালো লাগবে। যেমন ভার্বের সাথে আইএনজি, আর এটা থাকলে টু প্লাস ভার্ব। এখন এখানে কি করে আছে, কি আছে, করে আছে, ল নাই, তার মানে আমাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি একটু মুছে দিই। তাহলে আমি একটু কি করব, এখন মুছে দিব। কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখন ভার্বের সাথে আইএনজি দিতে হবে মানে এইটা ভার্ব না, এইটার সাথে এটাও ভার্ব, মানে কেন্দ্র করে এই পুরোটা নিয়ে ভার্ব। সবসময় মনে রাখবেন, যেটা ভার্ব আপনার কাছে মনে হচ্ছে তার আগেরটা সহকারে ভার্ব হয়, তার মানে কেন্দ্র করে এই পুরোটা আমার ভার্ব। তাহলে কেন্দ্র করে ইংলিশটা কি হবে, কেন্দ্র ইংলিশ কি, সেন্টার। সেন্টার মানে কি, মাঝে না, সেন্টার কি মাঝে না। কিন্তু আমার এখানে কি করতে হবে, ওই যে বললাম আইএনজি দিতে হবে। এই যে করে দিয়ে শুরু করলে আইএনজি দিয়ে শুরু করবেন, সেন্টারিং। সেন্টারিং, কেন্দ্র করে। দেখেন কেন্দ্রের ইংলিশটা এখানে লিখতে হবে সেন্টার, আর এটা এই যে মাঝখানে করে আছে তাই ইন্টারিং। এরপরে এই যে এইটুকু তো আমার লেখা হয়ে গেছে, এরপর এই অংশটুকু সোজাসুজি লিখে দিবেন। এই অংশটুকু জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ন্যাশনাল ইলেকশনস। ন্যাশনাল ইলেকশন মানেই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচন, এই যে ন্যাশনাল ইলেকশন এই পর্যন্ত লিখে দিবেন, সবগুলাতেই একই। হ্যাঁ, তো এটা আমরা প্র্যাকটিস করব, আলাদা করে প্র্যাকটিস করব, আমাদের লেকচার শিটে এটার প্র্যাকটিস গুলো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এখন লক্ষ্য করেন, আমরা এখন এখানে একটা কমা দিব। এখন কমা দিলেও হবে, না দিলেও হবে, বাট আমরা কমা দিয়ে করব, কারণ কমা দিলে এখানে ভুলের সম্ভাবনা খুবই কম হয়ে যায়। এবার দেখেন আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা কিন্তু খুবই ছোট। যেমন এই সাবজেক্টটা হচ্ছে এটা, উত্তেজনা ও মতভেদ, আর এই যে এটা হচ্ছে ভার, বৃদ্ধি পেয়েছে। এটা সাবজেক্ট, এটা ভার। তাহলে এইটা কি, দেখেন মধ্যে, মধ্যে কথাটা যখন লেখা থাকবে তখন আপনাকে এই জিনিসটা কিন্তু করতে হবে, এটা একটা প্রিপোজিশন। এটা কি, প্রিপোজিশন। মধ্যে কথাটা লেখা থাকলে এই মধ্যের আগের অংশটা আর মধ্যের পরের অংশটা দুটাই একসাথে যুক্ত হওয়া। মধ্যে কথাটা লেখা থাকলে মধ্যের আগের অংশটা, মধ্যের পরের অংশটা দুটাই একসাথে যুক্ত হওয়া। এখন আমি এই মধ্যের পরের অংশটা আগে লিখব, মধ্যের আগের অংশটা পরে লিখব। তাহলে মধ্যের পরের অংশ কোনটা, উত্তেজনা ও মতভেদ। তাহলে এখানে আমি কি লিখব, যে টেনশন, টেনশন মানে কি, উত্তেজনা। আর মতভেদ, মতভেদ আপনি ডিসএগ্রিমেন্ট দিতে পারেন। এন্ড কেন লিখলাম, এই যে ও আছে, এন্ড মতভেদ ইংলিশ কি, মানে মতামত মিলেনি, মানে এগ্রিমেন্ট মিলেনি। তাহলে আমরা কি করতে পারি, ডিসএগ্রিমেন্ট বলি না। এগ্রিমেন্ট মানে কি, আপনি আর ওই একসাথে মতামত দেওয়া, আর ডিসএগ্রিমেন্ট মানে কি, মতভেদ আছে। আপনার যদি মনে হয় এই ওয়ার্ডটা খুবই কঠিন লেগেছে, তাহলে আপনি ডিভিশন লিখে দিবেন। কি লিখে দিবেন, ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে মতভেদ। ঠিক আছে, এখন লক্ষ্য করেন আমরা মধ্যের কথার আগের অংশটা লিখে ফেলেছি। এটা পুরোটা নিয়ে একটা সাবজেক্ট হয়ে গেছে, তাই না? কারণ শুধু এটা সাবজেক্ট ছিল, কিন্তু এটার সাথে মধ্যে কথাটা যুক্ত হয়ে এটাও এটার সাথে যুক্ত হয়ে গেছে। এগুলো শিখে যাবেন, এগুলোর জন্য আলাদা ক্লাস আছে, এগুলো শিখে যাবেন। রাজনৈতিক দলগুলো, এখন আমরা কি করব, এই মধ্যের ইংলিশটা কি, এমং। এমং মানে হচ্ছে মধ্যে। আর রাজনৈতিক দলগুলো কি, পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিস, আমরা এখানে কি লিখব, পলিটিক্যাল পার্টিস। ওকে, পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল পার্টিস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। পলিটিক্যাল পার্টিস মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, এমন পলিটিক্যাল পার্টিস। তাহলে আমার এখান থেকে কিন্তু এই পর্যন্ত সাবজেক্ট, এটা মনে রাখেন, এখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট হয়ে গেছে। কেন হয়ে গেছে, এই মধ্যে কথাটা লেখার কারণে এটাকেও আমার নিতে হয়েছে পরে। তাহলে মধ্যে কথাটা লেখা থাকলে আগে এই অংশটা লিখবো, তারপরে মধ্যে কথাটা লিখবো, তারপরে রাজনৈতিক দলগুলো লিখবো। ঠিক আছে, জাস্ট খুবই ইজি। এগুলা জাস্ট হচ্ছে প্রিপোজিশনের কিছু মারপ্যাচ আপনাকে ধরে নিতে হবে। ওকে, এখন আসেন
বাকি আছে কি, বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে আমার ভার্ব। এটা কি ভার্ব। তাহলে দেখেন ভার্বটা কোথায়, সাবজেক্ট এখান থেকে শুরু হয়ে পর্যন্ত, তারপরে ভার্ব বসে যায়, মানে সাবজেক্টের পরেই ভার্ব বসে, আর কোনো স্ট্রাকচার আমাদের লিখতে হয় না। তাহলে দেখেন সাবজেক্টের পরে এখন আমরা ভার্ব বসাবো। ভার্বটা কি, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এছে, দেখেন দুইবার একার আছে, এছে, তাহলে দুইবার যদি ভার্বের মধ্যে দুইবার একার থাকে তাহলে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, এবং এই বৃদ্ধি পাওয়া, এই বৃদ্ধিটার 3 নাম্বার ফর্ম বসাতে হবে। তাহলে আসেন হ্যাভ অথবা হ্যাজ বসাই, যেহেতু এটা কি টেনশন অ্যান্ড ডিসএগ্রিমেন্ট, দুইটা সাবজেক্ট, টেনশন আর ডিসএগ্রিমেন্ট দুইটা সাবজেক্ট হতে পারে, তাই দুইটা সাবজেক্ট থাকার কারণে এখানে আমরা কি লিখবো, হ্যাভ, মানে প্লুরাল, তারপরে কি ইনক্রিজড। সময় লাগতেছে, কিন্তু আপনি ইন ফিউচারে দেখবেন আপনারা সময় লাগতেছে না, আপনি খুব ইজিলি এগুলোকে ক্লিয়ার করতে পারছেন। হ্যাভ ইনক্রিজড, ওকে। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, হ্যাভ ইনক্রিজড মানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইছি এখানে, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, কেন, বৃদ্ধি পেয়েছে। এখন লক্ষ্য করেন এই যে সেন্টারিং, আমি আইএনজি দিয়ে শুরু করলাম, এটা 44 বিসিএস এসেছে, 45 বিসিএস এসেছে, 46 বিসিএস এসেছে, এনটিআরসি এর এক্সামে এসেছে। এখন আপনি চিন্তা করেন, এটা আপনি শিখবেন না, এই যে বাক্যের শুরুতে আইএনজি কখন বসাতে হয়, যখন করে, যায়, হয় বাংলা বাক্যের মাঝে থাকে, আর যখন করলে, হলে, গেলে এগুলো থাকলে টু দিয়ে শুরু করতাম, টু সেন্টার, মানে এখানে শুরু করতাম কি, টু সেন্টার, টু সেন্টার দিয়ে শুরু করতাম, ঠিক আছে। সো এই যে দেখেন টু সেন্টার দিয়ে শুরু করতাম, কিন্তু এখানে টু সেন্টার দিয়ে শুরু করলাম না কেন, কারণ ওখানে করলে কথা লেখা নাই, এখানে করে কথা লেখা আছে। এই যে দেখেন করে কথা লেখা থাকলে আইএনজি দিয়ে শুরু করতে হয়, কিন্তু আপনি তো এইভাবে শিখতে পারবেন না, আপনাকে অন্যভাবে শিখতে হবে, লাইক দ্যাট। আসেন কিভাবে শিখবো একটু দেখেই। এটা হচ্ছে 45 বিসিএস, খুব রিসেন্ট বিসিএস, এই যে এখানে লেখা আছে 45 বিসিএস, এগুলো আপনার লেকচার শিটে পেয়ে যাবেন, পিডিএফ লেকচার শিটে পেয়ে যাবেন। দেখেন আপনাকে 45 বিসিএস এ এগুলো প্রিলিমিনারি এক্সামে বলছে এখানে বসাও, অন দ্য ন্যাশনাল ইলেকশনস টেনশন অ্যামং পার্টিস হ্যাজ ইনক্রিজ, একই জিনিস এসেছে 45 বিসিএস এ, যা আমি আপনাকে রিটেনে শেখাচ্ছি। আপনি চিন্তা করেন, আমি কিন্তু এগুলাকে বাছাই করিনি যে এগুলা প্রিলিমিনারি পরীক্ষা এসেছে, আমার কিন্তু পুরো প্যাসেজ এইটা, আমার কিন্তু পুরো প্যাসেজ এইটা। বাট দেখেন আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, অন দ্য ন্যাশনাল ইলেকশন, দেখেন আমরা কিন্তু এখানে বসেছিলাম, ও আচ্ছা সেন্টারিং এর সাথে অন বসে, এটা একটা মিস্টেক হয়েছে আমাদের, এই যে এই জায়গাটাতে সেন্টারিং অন, সেন্টারের সাথে অন বসে, সেন্টারিং ন্যাশনাল ইলেকশন বা সেন্টারিং অন দ্য ন্যাশনাল ইলেকশন, অন দি ন্যাশনাল ইলেকশন, হ্যাঁ এটা বসালেও হবে, না বসালেও ওরকম আহামরি খুব একটা ভুল হবে না, কিন্তু সেন্টারের সাথে অন বসানোটা মানে হয়, এটা সৌন্দর্য। তো দেখেন এই যে সেন্টারিং অন, এরাও সেন্টারিং অনটা বসেছে, এখন আমার মনে পড়তেছে হঠাৎ করে, যাই হোক সেন্টারিং অন, এখানে কি হবে, সেন্টারিং, এখানে সেন্টারিংটা কই, এই যে 1 নম্বরে আছে সেন্টারিং, এই যে দেখেন সেন্টারিং অন দ্য ন্যাশনাল ইলেকশন, একই জিনিস, সেন্টারিং অন দ্য ন্যাশনাল ইলেকশন আমরাই বসেছি। টেনশন আর ডিসএগ্রিমেন্ট ছিল, শুধু একটা শব্দ বেশি ছিল, ডিসএগ্রিমেন্ট, এখানে ডিসএগ্রিমেন্ট নাই। এমং পার্টিস আমরা লিখেছিলাম পলিটিক্যাল পার্টিস, এখানে ছিল শুধু পার্টিস। হ্যাজ ইনক্রিজড, তার মানে দেখেন আমাদের লেখার সাথে কতটা পরিমাণে মিল। এই জন্য আমি বলছি যে এনএসআর এক্সাম আমার স্টুডেন্ট কেন টিকতেছে, এডির এক্সাম গুলো আমাদের স্টুডেন্টরা কেন টিকতেছে, এর কারণটাই হচ্ছে মূলত এইগুলো, যে দেখেন আমি আপনাকে ওইখানে শেখাচ্ছি, বাট 45 বিসিএস এসেছে, আমি সত্যি এখনই জানতাম না, আমি এখনই দেখছি এটা, যে ওইটার সাথে এটার ব্যাপক মিল আর কি। তো যাই হোক সেন্টারিং, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হয়। তাহলে এইভাবে দেখে দেখে আমরা এই জিনিসগুলোকে খুব ইজিলি ক্লিয়ার করতে পারবো রিটেন এক্সামের জন্য। এইখানে দেখেন থ্রু দ্য পার্ক আই মেট মাই ওল্ড ফ্রেন্ড, থ্রু দ্য পার্ক আই মেট মাই ওল্ড ফ্রেন্ড। এখন লক্ষ্য করেন এই জায়গাগুলোতে আপনাকে আমি আরো একভাবে শেখাবো, আরো সুন্দর করে একভাবে শেখানো যায়, আমি এখন শেখাচ্ছি না, কিন্তু এখানে দেখেন এখানে আইএনজি বসবে, এটা আসলে কিভাবে বসছেন আপনি বা আমি কিভাবে বুঝছি, আমার একটা বোঝার টেকনিক আছে, সেই টেকনিকটা আমি আপনাকে দেখাবো। গ্রামাটিক্যালি বোঝার একটা টেকনিক আছে, ওয়াকিং থ্রু দ্য পার্ক আই মেট মাই ওল্ড ফ্রেন্ড। এই যে দেখেন এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসছে, এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসছে, এই জন্য আমি বুঝে নিচ্ছি এখানে আইএনজি বসবে, বুঝতে পেরেছেন। এখানে যদি ভার্বের 1 নাম্বার ফর্ম বসতো তাহলে এখানে আমরা বুঝে নিতাম এখানে টু ওয়াক বসতো, টু ওয়াক এটা বসতো, বুঝতে পেরেছেন, মানে আরো সহজ করে দিলাম আপনাদেরকে। ওকে,
সো দেখেন আমরা যখন রাইটিং দিয়ে গ্রামারটাকে শিখতেছি তখন আমরা ভোকাবুলারিও শিখতে পাচ্ছি, এজ ওয়েল এজ আমরা আবার শিখতে পাচ্ছি যে গ্রামার গুলোকে কিভাবে আয়ত্ত করা যায়। কারণ এই যে ভোকাবুলারি একটার বিপরীতে আরেকটা শব্দ বসাচ্ছি, আরো অনেক শব্দ আমরা বসায় দেখাই, কিন্তু যেহেতু আজকে গ্রামার গুলোকেও ক্লিয়ার করে দিচ্ছি এই জন্য শব্দের মাত্রাটা একটু কম রাখছি। ওকে, আচ্ছা এখানেও দেখেন অ্যাওয়ার অফ দ্য রিস্ক দ্য টিম ডিসাইডেড টু প্রসিউস, এই যে দেখেন ডিসাইডেড ভার্বের 2 নম্বর ফর্ম আছে, আর এখানে দেখেন বিং, বিং দিয়ে, এখন আপনি অনেকে বলতে পারে যে হ্যাভিং দিয়ে শুরু করলেও তো হইতো, এটার সাথেও তো আইএনজি ফর্ম আছে। এগুলো হচ্ছে 44 বিসিএস এসেছে এবং ম্যাক্সিমাম হ্যাভিং অ্যান্সার করে সবাই বাড়িতে ফুটে গেছে। হ্যাভিং যখন অ্যান্সার করবেন তখন মাথায় রাখবেন হ্যাভিং এর পরে একটা ভার্ব বসে, হ্যাভিং এর পরে কি একটা ভার্ব বসে, এই ভার্বটাই আপনি বসাতে পারেননি, হ্যাভিং এর পরে একটা ভার্ব বসে, কিন্তু দেখেন এওয়ার কোনো ভার্ব না, তাই হ্যাভিংটা বসবে না, কি বসবে, বিং বসবে। হ্যাভিং এর পরে যে ভার্বটা বসে ভার্বটা ভার্বের 3 নম্বর ফর্মে বসে, কিন্তু এখানে দেখেন বিং বসবে, কারণ হ্যাভিং এর পরে ভার্ব থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে ভার্ব আছে নাকি, ভার্বের 3 নম্বর ফর্মও নাই, এটা অ্যাডজেক্টিভ। তো দেখেন বিং অ্যাওয়ার, এটা অ্যান্সার, বিং অ্যাওয়ার অফ দ্য রিস্ক দ্য টিম ডিসাইডেড টু প্রসিড। হ্যাভিংটা কখন বসবে এটা বুঝতে পেরেছেন? যারা অ্যান্সার আপনাকে দেখাইছে তারা সম্পূর্ণ ভুল একটা সিস্টেমে গিয়েছে, হ্যাঁ, তারা শুধু গ্রামারের উপরে নির্ভরশীল, এই জন্য আপনাকে এই প্রশ্নের উত্তর হ্যাভিং দিয়ে চালাই দিয়েছে, বাট এই প্রশ্নের উত্তর কখনোই হ্যাভিং না। হ্যাঁ, ওকে, এবার আসেন এইখানে দেখো করেন, এই যে দেখেন এটাও একই সেন্টেন্স, এটা কত নম্বর আসছে, এটা 46 বিসিএস আসছে, একই জিনিস, অ্যাওয়ার অফ পাবলিকেশন অপিনিয়ন দ্য মিনিস্ট্রি রিভাইজ দ্য পলিসি, তাহলে এই যে বিং, তার মানে 49তম বিসিএসেও আসার পসিবিলিটিটা এইটাই বেশি, ঠিক আছে। তো এখন আসেন আমরা নেক্সট সেন্টেন্সটা করব, এই নেক্সট সেন্টেন্সের সাথে আমরা গ্রামার, যেগুলো গ্রামার পরীক্ষা এসেছে সেগুলো মিলিয়ে মিলিয়ে দেখব। তো আসেন আমরা প্রথমে নেক্সট সেন্টেন্সটা দেখি। শাসক দল উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও, এই যে দেখেন দিলেও, হ্যাঁ, বিরোধী দলগুলো স্বচ্ছ ভোট ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে। ওই যে দিলেও, ওইটা একটা বাক্য, দিলেও এর পরে বিরোধী দলগুলো স্বচ্ছ ভোট গণতন্ত্র পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে, এইটা আরেকটা বাক্য। তাহলে আমি প্রথম বাক্য থেকে একটা সাবজেক্ট একটা ভার্ব খুঁজবো, দ্বিতীয় বাক্য থেকে আরেকটা সাবজেক্ট আর একটা ভার্ব খুঁজবো। যেমন প্রথম বাক্য থেকে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা ভার্ব থাকবে, ওকে। আবার দ্বিতীয় সাবজেক্টে আবার একটা সাবজেক্ট বসাবো, তারপর একটা ভার্ব বসাবো। এখন এই ভার্বটা কোথায় বসাবো, সেন্টেন্সের মাঝে না শুরুতে না শেষে, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। এখন ধরেন আমি এখানে দেখেন শুরুতে যেহেতু আছে, আমার মাথার মধ্যে যখন শুরুতে একটা কথা আসবে সেটাই যদি সাবজেক্ট আপনি হিসাবে বসাতে চান, যেমন শাসক দল, এইটা যদি আপনি সাবজেক্ট বসাতে চান তাহলে এরপর আপনাকে ভার্ব বসাতে হবে। ভার্ব কোনটা, প্রতিশ্রুতি দিলেও, এই যে উপরের যে বাক্যটা আছে যে দিলেও, এইখানে দিলেও এটা ভার্ব, প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, এই দেওয়াটাকে দিলেও বলা আছে। আর এই যে শাসক দল, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, আর এইটা প্রতিশ্রুতি দেওয়া, এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে প্রথম সেন্টেন্সের আমি সাবজেক্ট আর ভার্ব খুঁজে পেয়ে গেলাম। তাহলে যদি আপনি এখন সাবজেক্ট বসান তাহলে ভার্ব বসাতে হবে, যদি সাবজেক্ট না বসে উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, এটা যদি আগে বসান তাও হবে, তাও সেন্টেন্স এইটা দিয়েও শুরু করা যাবে, এই যে এটা দিয়েও শুরু করা যাবে। কিন্তু যেহেতু আমাদের আগে আমাদের মাথায় যখন আসছে প্রথমে এই কথাটা, তাহলে এই কথাটার ইংলিশ হচ্ছে দ্য রুলিং পার্টি। কি পার্টি? দ্য রুলিং পার্টি, মানে হচ্ছে শাসক দল। শাসক দলের ইংলিশ কি? রুলিং পার্টি, দ্য রুলিং পার্টি। এখন দেখেন প্রতিশ্রুতি দেওয়া ইংলিশ কি? আপনি কাউকে প্রতিশ্রুতি দিয়েছেন, তার মানে কি প্রমিস করেছেন, তার মানে এখানে বসান প্রমিসেস। হ্যাঁ, প্রতিশ্রুতি দিলেও, এটা অতীতে বসালেই বেটার হয়, না বসালেও চলে, প্রমিসড। দিলেও মানে দিয়েছে, শাসক দল প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে ঘটনাটা ঘটে। হ্যাঁ, দিলেও এরকম কথা লেখা থাকলে তারপরে। এখন এই যে প্রমিসটা বসালেন, প্রমিসের সাথে কিছু শব্দ প্রমিসটা বসালেন। এখন দেখেন এখানে দুইটা ভার্ব আছে, আপনারা দেখেননি, দুইটা ভার্ব আছে। এই যে আমি লাস্টের যেটা ভার্বটা, এই ভার্বটাকে ধরেছি, কিন্তু লাস্টের আগে আর একটা ভার্ব থাকে। বাংলা বাক্যে এরকম দুইটা ভার্ব থাকে, যেটা শেষে থাকে একটা, আবার তার আগে একটা থাকে। যেটা আগে থাকে সেটাকে পরে বসাতে হয়, আর যেটা পরে থাকে সেটাকে আগে বসাতে হয়। এই যে দেখেন আমি আগে বসাই দিয়েছি পরেরটা, কিন্তু এর আগে আরেকটা ছিল বজায় রাখার, এর আগে আরেকটা ছিল কি? বজায় রাখার। এটাকে পরে বসাতে হবে, আর প্রতিশ্রুতি দেওয়া এটাকে আগে বসাতে হবে। এই যে দেখেন আগে বসাই দিয়েছি, আর যখন পরে বসাতে যাবেন
তখন হয় ওই ভার্বের সাথে, মানে এইটা পরে যাবে এটা আগে আসবে, তাই না? এটা আগে চলে আসছে, এখন এটা পরে বসবে, কিন্তু পরে বসাতে গেলে ওই ভার্বের সাথে হয় আইএনজি দিতে হবে, না হয় টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম দিতে হবে। এখন আপনি কোনটা দিবেন এটা নিয়ে কনফিউশন না? দেখেন প্রমিসের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, প্রমিসের সাথে যে প্রিপোজিশন বসে সেই প্রিপোজিশন নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাহলে টুটাই বসাতে হবে, আইএনজিটা আর বসবে না। টু বজায় রাখা ইংলিশ কি? মেইনটেইন, অথবা আপনি বলতে পারেন মেইনটেইন, অথবা আপনি বলতে পারেন কেপ্ট। কেপ্ট মানেও বজায় রাখা বা ধরে রাখা। আপনি মেইনটেইনও বসাতে পারেন, আমরা ধরেন মেইনটেইন বসালাম, আপনি সাস্টেইনও বসাতে পারেন। কি বসাতে পারেন? সাস্টেইন। কেন? কারণ এগুলো বিসিএস প্রিলিমিনারি এক্সামে এসেছে। মেইনটেইনের সিনোনিম কি? সাস্টেইন। তো আমি এখন মেইনটেইনটা বসালাম। এরপরে লক্ষ্য করেন টু কন্টিনিউ, মেইনটেইন কি বলতেছে? কি বজায় রাখা। এখন বাকি আছে কি? উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা, এটাই তো বাকি আছে, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা। এখানে লক্ষ্য করেন এই যে এটা একটা বড়, এই যে র বিভক্তি দ্বারা ভেঙে দিতে হবে। এই যে দেখেন উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা, এই যে র বিভক্তি আছে, এই র বিভক্তি দ্বারা এটাকে ভেঙে দিতে হবে। তাহলে র বিভক্তির আগের অংশটা আগে যাবে, পরেরটা পর, এটা পরে যাবে, এটা আগে আসবে। তাহলে এটা আগে লিখেন। এটার ইংলিশ কি? ধারাবাহিকতার ইংলিশ কি? দা কন্টিনিউ, কন্টিনিউটি। মানে কন্টিনিউ দিলে ওটা ভার্ব হয়ে যায়। যদি আপনি এখানে কন্টিনিউ লিখতেন, কন্টিনিউ, তাহলে এটা ভার্ব হয়ে যেত। তাই আমরা কি করেছি? কন্টিনিউটি, দি কন্টিনিউটি, মানে ভার্বটা আমরা কি বানাই দিয়েছি? এটাকে নাউন বানাই দিয়েছি, যে দি বসাইছি শুরুতে এবং টি ওয়াই যুক্ত করে দিয়েছি, দি কন্টিনিউটি। কিসের কন্টিনিউটি? অফ। এই যে র আছে, র এর জন্য কি বসাতে হবে? অফ। এখন এটা কি পরে বসাতে হবে? এটা পরে, এটা আগে চলে আসছে, এখন এটা পরে বসাতে হবে। তাহলে উন্নয়ন কর্মকাণ্ডের, তাহলে ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন না? তাহলে ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। আর এখন দেখেন কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস। ঠিক আছে? তাহলে উন্নয়ন কর্মকাণ্ড, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন আর অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড, অফ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। এখন দেখেন আমার একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে, একটা সেন্টেন্স কি আমার শেষ হয়ে গেছে। এখন আমাকে আরেকটা সেন্টেন্স শুরু করতে হবে না? আচ্ছা, এখানে একটা জিনিসের একটু ভুল হয়েছে, দিলেও কথাটা লিখে থাকলে অলদো বসাতে হয়, অলদো বসাতে হয়, অলদো। এটা সেন্টেন্সের শুরুতে বসাতে হয়, কারণ এই যে দেখেন পরের ভার্বটার সাথে ও আছে, তাই এটা শুরুতে বসাবেন। অলদো দ্য রুলিং পার্টি প্রমিস টু মেইনটেইন দ্য কন্টিনিউটি অফ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। আবার এটা কেন অলদোটা আমরা কেন বসাচ্ছি? এই যে দিলেও কথাটা ছিল, এটা বুঝতে হয়েছে একটু, দিলেও কথাটা থাকলে অলদো দিয়ে বসাতে হবে। আর অলদো যদি আপনার মনে না থাকে, ধরেন আমার এখন তো মনে নেই, আমার মনে আছে, আমি ভুলে গেছি না, তাহলে এটা ভুলে গেছি, তাহলে এটা বসানোর দরকার নেই। মনে নাই, ভুলে গেছি। এখন ভুলে গেলে কি করবেন? ভুলে গেলে এখানে একটা হোয়াইল বসায় শুরু করবেন, হোয়াইল দিয়ে তারপরে শুরু করবেন। যদি এখানে ভুলে যান অলদো বসাতে, তাহলে ওখানে হোয়াইল দিয়ে শুরু করবেন। হোয়াইল, বিরোধী দলগুলো, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এটার ভার্ব কোনটা? স্বচ্ছ ভোট ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে। তো দেখেন দাবি জানানো, এই যে দেখেন দাবি জানানো একটা ভার্ব, আর নিশ্চিত করা আরেকটা ভার্ব, নিশ্চিত করা আরেকটা ভার্ব। তাহলে পরের ভার্বটা আগে যাবে, আগের ভার্বটা পরে আসবে। তার মানে এখানে কি? এখন আমি বিরোধী দলগুলো, তাহলে বিরোধী দলগুলো কি? অপোজিশন পার্টি, এটা সাবজেক্ট, আগে সাবজেক্টটা লিখে ফেলেন। অপোজিশন পার্টি, দল, অপোজিশন। আচ্ছা, অপোজিশন, আমার বানান ভুল হলে আমি আবার বলি, অপোজিশন পার্টিস, কারণ দলগুলো বলেছে, এই জন্য বলতে হবে কি? পার্টিস, প্লুরাল করতে হবে, অপোজিশন পার্টিস প্লুরাল করতে হবে। এরপরে কি করতে হবে? দাবি জানাচ্ছে, তাহলে এই ভার্বটা আগে লিখতে হবে, এর আগে যে ভার্বটা আছে নিশ্চিত করা, এটা পরে লিখতে হবে। তাহলে দাবি জানানোর ইংলিশ কি? আর ডিমান্ডিং। এখন আপনি বলতে পারেন যে আমি এখানে আর ডিমান্ডিং কেন দিলাম, শুধু ডিমান্ড কেন দিলাম না, আর ডিমান্ডিং কেন দিলাম? কারণ দেখেন ভাই, এখানে জানাচ্ছে চয়ে ছয়ে আছে, যেগুলাতে চয়ে ছয়ে থাকবে সেগুলাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এম ইজ আর বসাতে হবে, এই যে আর বসালাম এবং ভার্বের সাথে কি আইএনজি বসালাম। এই যে দাবি জানানো ইংলিশ কি? ডিমান্ড।
ডিমান্ডের সাথে আইএনজি বসায় দিলাম, ডিমান্ডিং। এবার দেখেন তারপরের ভাবটা কি করতে হবে, নিশ্চিত করা, নিশ্চিত করা। তাহলে নিশ্চিত করা ইংলিশটাও আপনি এখানে কি করবেন, টু ইনশিওর বা ইনশিওরিং বসানো যাবে, কোনো সমস্যা নাই, টু ইনশিওর। একবার ওই যে উপরে টু ইনশিওর বসাইছেন, এই জন্য নিচেও আরেকবার টু ইনশিওরই বসাবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, টু ইনশিওর। তারপর দেখেন স্বচ্ছ ভোট ও গণতান্ত্রিক পরিবেশ, এতটুকুই তো বাকি আছে, স্বচ্ছ ভোট বাকি আছে আর গণতান্ত্রিক পরিবেশ, এটা ও দ্বারা যুক্ত আছে, ও মানে কি প্লাস, তার মানে এই দুইজন যুক্ত আছে। তাহলে স্বচ্ছ ভোট ইংলিশ কি, স্বচ্ছ ভোট ইংলিশ কি, ফেয়ার ইলেকশনস, ফেয়ার ইলেকশন, ফেয়ার ইলেকশন। আর কি বলছে ও, ও এর ইংলিশ কি, এন্ড। তারপরে কি বলছে, গণতান্ত্রিক পরিবেশ, তাহলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, তাই না, ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ। এখন লক্ষ্য করেন এখানে একটা জিনিস আমরা লিখতে পারি, যেমন ধরেন ফেয়ার ইলেকশনকে আমরা যখন পত্রিকাগুলো পড়ি বা আমরা যখন পরীক্ষাগুলো দিতে যাই, তখন আমরা একটা জায়গায় দেখি ট্রান্সপারেন্ট পোল্ড, ট্রান্সপারেন্ট পোলস, এই কথাটা লেখা আছে। এই কথাটা কিন্তু আমাদের পরীক্ষাতে এসেছে, ট্রান্সপারেন্ট পোল। এই ট্রান্সপারেন্ট পোলস মানেই হচ্ছে ফেয়ার ইলেকশনস। ফেয়ার ইলেকশন মানে স্বচ্ছ নির্বাচন। আমরা এটা পত্রিকাতে পড়ি আর এটা আমাদের পরীক্ষাতে, ব্যাংকের পরীক্ষাতে এসেছে। তার মানে লক্ষ্য করেন ফেয়ার ইলেকশনের সাথে ট্রান্সপারেন্ট পোল, তার মানে আমাকে এই জিনিসগুলো মাথার ভিতরে রাখতে হবে যে কোন সিনোনিম অ্যান্টোনিম গুলো পরীক্ষায় আসে। যেমন ট্রান্সপারেন্ট পোলস, এখানে আপনি ফেয়ার ইলেকশনের বদলে ট্রান্সপারেন্ট পোলসটা দিয়ে দিতে পারেন। এটার কোনো গ্রামাটিক্যাল ব্যাখ্যা নাই, কারণ এটা খুবই ইজি। তবে হ্যাঁ, আমরা এটার গ্রামাটিক্যাল কিছু ব্যাখ্যা নিয়ে এসেছি, যেগুলো এসেছে আমাদের বাংলাদেশ ব্যাংক আর বিসিএস এর এক্সামে, একই প্রশ্ন দুইবার এসেছে। সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার পরীক্ষায় একবার এসেছে, তারপরে হচ্ছে পেট্রো বাংলা এক্সাম, রিসেন্ট যে পেট্রো বাংলা এক্সাম ছিল সেটাতে এসেছে, এবং বিসিএস জেনারেল ইংলিশের মধ্যে একটা এসেছে, আর টিচিং কলেজ লেকচারার এক্সামের মধ্যে এসেছে। তো এগুলো কিভাবে এসেছে দেখেন, এই যে দেখেন এইখানে আপনাকে বসাতে বলতেছে, এই যে এগুলো এগুলো অপশনে ছিল, মানে চারটা অপশন থাকে না, ওরকম চারটা অপশনে ছিল। আমি বসালে অনেক দেরি হয়ে যেত, এই জন্য বসানোটা এইভাবে বসেছি, টু টু হেল্প, এটা ব্র্যাকেটের মধ্যে ধরেন দেওয়া আছে। তো আপনি এখানে কি বসাবেন, টু হেল্প, মানে এটাই এটাই উত্তর, টু হেল্পটা উত্তর। এখানে কি টু হেল্প। এখন কেন টু হেল্প বসালেন, এই যে প্রমিসডের সাথে দেখেন টু প্রিপজিশন বসে, এই জন্য এরপরে হেল্প বসাতে হয়। আবার লক্ষ্য করেন ডিসাইডেড এর সাথে কি বসে, ডিসাইডেড এর সাথেও টু প্রিপজিশন বসে, এই জন্য এর পরের ভার্বটা টু দিয়ে বসাতে হবে। মানে এখানে হেল্পিং তো আমি বসাতে পারতাম, তাই না, এখন আইএনজি কেন বসালাম না, একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে তো আইএনজি বসাতে হয়, তাই না, কিন্তু কখন আইএনজি বসাতে হয়, কখন টু বসাতে হয়, এগুলো জানতে হবে। যেমন প্রমিসড এর সাথে প্রিপজিশন হিসেবে যেহেতু টু বসে, তাই টু হেল্প হবে, টু হেল্প হবে। পরপর দুইটা ভার্ব থাকলে এই ভার্বের সাথে টু হেল্প হবে। একইভাবে ডিসাইডেড এর সাথে কোন প্রিপজিশন বসে, টু প্রিপজিশন বসে, তাই এখানে আমরা কি বলবো, টু, এই যে দেখেন টু গো, টু গো, টু গো। কেন টু গো, যদি আমার ডিসাইডেড এর সাথে টু না বসতো তাহলে আমরা বসাইতাম গোয়িং, মানে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব বসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে। একটু আগে শিখে আসলাম না যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব বসলে আইএনজি দিতে হয়, কিন্তু প্রমিসের সাথে টু বসে। তারপরে দেখেন ডিমান্ডের সাথে কি বসে, টু বসে, এই জন্য আমরা টু দিয়ে করতেছি, আইএনজি দিয়ে করছি না। একইভাবে দেখেন এটা কততম, এটা হচ্ছে পেট্রো বাংলা এক্সামে এসেছে, আই ওয়ান্ট ড্যাশ হিম সাকসিড, আই ওয়ান্ট টু সি হিম, আই ওয়ান্ট টু সি হিম, আই ওয়ান্ট টু সি, ওয়ান্টের সাথে কি বসে, টু বসে, তাইলে টু না হলে ওয়ান্টের পরে যদি টু না বসতো তাহলে আমরা বলতাম সিং, আইএনজি যুক্ত করে দিতাম। বুঝতে পেরেছেন? এখন দেখেন অ্যাগ্রিড, অ্যাগ্রিডের সাথেও কি বসে, টু বসে। এটা কোন পরীক্ষা এসেছে, বিসিএস জেনারেল ইংলিশে এসেছে, অ্যাগ্রিডের সাথে টু বসে, এই জন্য যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে কি টু অ্যাটেন্ড এটা বসবে, অ্যাগ্রিডের সাথে টু বসে না, তাই টু অ্যাটেন্ড। তারপরে দেখেন রিফিউজড, রিফিউজড এর সাথে তো টু বসে, এই যে প্রিপজিশন টু বসে, তাই টেল। এটা এসেছে আপনার লেকচারার এক্সামে। তো দেখেন আমাদের পড়ানোর সাথে আসলে কিভাবে মিলাচ্ছি আমরা গ্রামারটাকে, সেটাও আপনি শিখতে পাচ্ছেন এই ক্লাসের মাধ্যমে। একটু কষ্ট হচ্ছে, একটু সময় যাচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে আপনি যদি একসাথে রাইটিং, একসাথে ভোকাবুলারি, একসাথে গ্রামার,
এগুলো সবকিছু পড়তে পারেন, আলহামদুলিল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবেন। এবং 1 মাসের মধ্যে আপনি যেভাবে ইংলিশ ডেভেলপমেন্ট করবেন, আপনি বিগত 6 মাস একটা বই কিনে পড়াশোনা করে এতটা ডেভেলপমেন্ট করতে পারবেন না। হ্যাঁ, এবার আসেন এখান থেকে দেখেন, এছাড়াও অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি রাজনৈতিক আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। এখানে লক্ষ্য করেন, এছাড়াও এইটা একটা অ্যাডভার্ব বা কনজাংশন হিসেবে আমরা বসাবো। এছাড়াও ইংলিশটা আমরা কি বসাবো, একটা কনজাংশন হিসেবে কনজাংশন বসাই দিব। কিন্তু এখানে সাবজেক্ট 3টা জিনিস, একটা হচ্ছে অর্থনৈতিক সংকট, একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি। এই 3টা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই 3টা সাবজেক্ট, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এই যে পাচ্ছে, কি পাচ্ছে? গুরুত্ব পাচ্ছে। তাহলে ভার্ব হচ্ছে গুরুত্ব পাওয়া বা পাওয়া, পাচ্ছে, এতটুকু হইলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে আমার সাবজেক্ট কোনটা? অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক মুদ্রার ঘাটতি। এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা? পাচ্ছে। এখন লক্ষ্য করেন এখানে এছাড়াও ইংলিশ কি? হাউএভার। আচ্ছা, মোর এভার দেন। মোর এভারটা বেশি সুন্দর, মোর ওভারটা বেশি সুন্দর। এই যে মোর ওভার, আগে কি করলাম? মোর ওভারটা দিয়ে দিলাম। এখন কি করব? সাবজেক্ট লিখতে শুরু করেন। অর্থনৈতিক সংকট, তাহলে ইকোনমিক্যাল ক্রাইসিস বা ইকোনমিক ক্রাইসিস, দুইটাই হয়। ইকোনমিক ক্রাইসিস, ইকোনমিক মানে অর্থনীতি, আচ্ছা ইকোনমিক্যাল ক্রাইসিস দেন, ইকোনমিক্যাল বা হ্যাঁ এটা দেন, ইকোনমিক্যাল ক্রাইসিস, তারপরে হচ্ছে কমা। ইকোনমিক্যাল ক্রাইসিস দিলে একটু বেশি সুন্দর লাগবে, তবে আপনি ইকোনমিক ক্রাইসিসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ইংলিশ হচ্ছে প্রাইস, রাইজিং প্রাইস, রাইজিং প্রাইস। আচ্ছা, দ্রব্যমূল্যের ইংলিশ হচ্ছে অফ এসেনশিয়াল, মানে রাইজিং প্রাইস মানে ঊর্ধ্বগতি, দামের ঊর্ধ্বগতি, আর এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয় জিনিসপত্র আর কি, দ্রব্যমূল্য এসেনশিয়াল। এসেনশিয়াল মানে প্রয়োজনীয় না, তাহলে দ্রব্যমূল্য তো আমাদের প্রয়োজনীয়, তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন লক্ষ্য করেন তারপরে কি আছে? তারপরে আছে এবং, এন্ড। এন্ডের পরে কি আছে? বৈদেশিক মুদ্রার ঘাটতি। দেখেন, বৈদেশিক মুদ্রার ঘাটতি, ঘাটতি কথা তো আগে লিখতে হবে, আর মুদ্রার সাথে র বিভক্তি আছে, এটা পরে লিখতে হবে। বৈদেশিক মুদ্রা পরে লিখতে হবে। তাহলে আগে ঘাটতি লিখেন। ঘাটতির ইংলিশ আপনি কি লিখতে পারেন? শর্টেজ। যেহেতু একবার আপনি ক্রাইসিস লিখে ফেলেছেন, এই যে দেখেন ইকোনমিক্যাল ক্রাইসিস, সেহেতু আবার ক্রাইসিসটা লিখলে দেখতে অসুন্দর লাগবে, এই জন্য আমরা একটা ওয়ার্ড দিয়েছি শর্টেজ। শর্টেজ মানে কমতি, শর্টেজ মানে ঘাটতি। আরেকটা আছে শর্টফল, আরেকটা আছে কি? শর্টফল, এটাও আছে। এই শর্টফলও দিতে পারেন, শর্টেজও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি শর্টেজটা দিলাম, আপনি শর্টফলটাও দিতে পারেন, শর্টেজ। আর এই যে দেখেন র, এই র এর জন্য এখানে একটা অফ। আর কি? বৈদেশিক মুদ্রা, এই যে বৈদেশিক মুদ্রা, তাহলে ফরেন কারেন্সি। ফরেন মানে হচ্ছে বৈদেশিক, আর কারেন্সি হচ্ছে মুদ্রা। ঠিক আছে, ফরেন কারেন্সি। এখন লক্ষ্য করেন রাজনৈতিক ফরেন কারেন্সি, এই পুরোটা আমার সাবজেক্ট। এই মোর এভার বাদে বাকি দেখেন ইকোনমিক্যাল ক্রাইসিস, রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়ালস, শর্টেজ অফ ফরেন কারেন্সি। তার মানে পুরোটা আমার সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট এখন লেখার পর আপনাকে ভার্ব লিখতে হবে। তাহলে ভার্ব কি? গুরুত্ব পাচ্ছে। চয়ে ছয়ে, চয়ে ছয়ে, চয়ে ছয়ে থাকলে এম ইজ আর বসাতে হবে। চয়ে ছয়ে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এম ইজ আর এর মধ্যে একটা, যেহেতু এখানে 3টা আছে এই জন্য আর বসাইলাম। আর পাওয়া ইংলিশের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে পাওয়া ইংলিশ কি? গেট। এই গেটের সাথে আইএনজি যুক্ত করে দিবেন। আর গেটিং, আর গেটিং কি পাচ্ছে? গুরুত্ব পাচ্ছে, ইম্পর্টেন্স, বিশেষ গুরুত্ব পাচ্ছে, বিশেষ গুরুত্ব দিয়ে দেন, তাহলে স্পেশাল ইম্পর্টেন্স, স্পেশাল ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, হ্যাঁ স্পেশাল ইম্পর্টেন্স। এখন লক্ষ্য করেন কিসে? রাজনৈতিক আলোচনা, এতটুকুই বাকি আছে। এখন যা বসেছেন এতটুকু বাকি আছে।
রাজনৈতিক আলোচনায়, তাহলে রাজনৈতিক আলোচনার ইংলিশ কি হবে? ইন পলিটিক্যাল ডিবেটস, ইন পলিটিক্যাল ডিসকাশনস, পলিটিক্যাল ডিসকাশনস, এই পলিটিক্যাল ডিসকাশনস। এখন ডিসকাশন না বসে আপনি ডিসকারেজ দেখবেন যে এগুলা সিনোনিম দেওয়া আছে। ডিসকোর্স, সরি ডিসকোর্স, ডিসকোর্স মানে হচ্ছে আলোচনা। ইন পলিটিক্যাল ডিসকাশন বা পলিটিক্যাল ডিসকোর্স এটাও বসাতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া সাবজেক্ট তো বসানোর পরে ভার্ব বসেছেন, আবার এগুলা আগে বসাচ্ছেন কেন? আমি যদি এইটা আগে বসাই, রাজনৈতিক গুরুত্ব আলোচনায় বিশেষ গুরুত্ব, এটা যদি পরে বসাই সমস্যা হবে না? এটা আগে বসান, এটা পরে বসান, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন যদি সাবজেক্ট বসান তাহলে তারপরে ভার্ব বসাতে হবে, যদি সাবজেক্ট না বসান তাহলে তারপরে ভার্ব বসাতে হবে না। এটাই হচ্ছে রুলস। এখন সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসাবেন না শেষে বসাবেন এটা আপনার দায়িত্ব, আপনি বসাবেন। এখানে আমিও এখন নিয়ে যে কোনো জায়গায় বসাই দিতে পারি। এখন এটা যেহেতু সাবজেক্ট অনেক বড়, সেহেতু না বসা মানে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই তো লিখে দিলাম। হ্যাঁ, এখন আর এটা কি পরে বসাতে পারেন, এটা আগে বসাতে পারেন, বা এটা আগে এটা পরে বসাতে পারেন, এটা আগে বসাতে পারেন, যেটা আপনার ইচ্ছা। মানে তারপরেরটা আর কোনো রুলস নাই যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এরকম কোনো রুলস নাই। ধরেন এটা যদি আমি বলি বিশেষ গুরুত্ব, তাহলে এটা পরে বসবে, তার আগে রাজনৈতিক আলোচনায় ইন পলিটিক্যাল ডিসকাশনস স্পেশাল ইম্পর্টেন্স, এটা পরে বসায় কোনো সমস্যা নেই, তো পরে বসাতে পারবেন। এন্ড ঘটনা হচ্ছে ওইটার তো গ্রামাটিক্যাল কোনো রুলস আমরা পাইনি যে ওটার গ্রামাটিক্যাল কোনো রুলস আপনাকে ফলো করতে হবে, লাইক দ্যাট এখানে দেখেন এইটার গ্রামাটিক্যাল রুলসও আপনাকে ফলো করতে হবে, কারণ এটার সাথে একটা গ্রামাটিক্যাল রুলস আছে। এই যে দেখেন এইখানে ওয়ান অফ দ্য রুলস আছে, ওয়ান অফ দ্য রুলস আছে। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও, সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাজনৈতিক বিতর্কের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে। এই যে দেখেন এটা হচ্ছে ভার, আর এইটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, ধরেন এখানে আমরা বলতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাজনৈতিক বিতর্কের অন্যতম ক্ষেত্র। এখন আমি চিন্তা করতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা আমার সাবজেক্ট, আর এটা হচ্ছে কি আমার ভার্ব। এখন আমি চিন্তা করছি আগে সাবজেক্ট আর ভার্ব দিয়ে লিখবো না, আমি কি করব, আগে ওই অংশটা লিখবো, পরে সাবজেক্ট আর ভার্ব দিয়ে লিখবো। তাহলে চলে আগে এই অংশটা লিখে ফেলি। এই অংশটা কি কেন লিখতেছি দেখেন, রাজনৈতিক বিতর্কের অন্যতম ক্ষেত্র। এই যে র বিভক্তি আছে, র বিভক্তির সাথে তারপর একটা সম্পর্ক, অন্যতম ক্ষেত্রের সম্পর্ক, তাই কি না? তাহলে অন্যতম ক্ষেত্র রাজনৈতিক বিতর্ক, তাহলে অন্যতম ক্ষেত্রটা আগে লিখতে হবে, যার সাথে র বিভক্তি আছে সেটা পরে লিখতে হবে। তাহলে অন্যতম ক্ষেত্র কি, ওয়ান অফ দি মানে হচ্ছে অন্যতম, আর প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম এর সাথে এস দিবেন। কেন? কারণ আপনি যদি ওয়ান অফ দেন তাহলে পরেরটার সাথে, পরের নাউনের সাথে সবসময় এস দিতে হয়। ওয়ান অফ দ্য প্ল্যাটফর্মস, ঠিক আছে, ওয়ান অফ দ্য প্ল্যাটফর্মস মনে রাখবেন, পরের নাউনের সাথে কি এস দিবেন, এটা এটা বাধ্যতামূলক। ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম, তাহলে অন্যতম ক্ষেত্র হয়ে গেল, ক্ষেত্রের ইংলিশ হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে। এবার দেখেন রাজনৈতিক বিতর্কের এই র এর জন্য আমাকে একটা অফ দিতে হইল, আর রাজনৈতিক বিতর্কের ইংলিশ কি, পলিটিক্যাল ডিবেটস। পলিটিক্যাল ডিবেটস, ডিবেটস মানে কি, বিতর্ক না, ডিবেট। আমরা ক্যাম্পাসে থাকতে কি করি, ডিবেট করি, ডিবেট প্রতিযোগিতা, ডিবেটস, ঠিক আছে, পলিটিক্যাল ডিবেটস। এখানে একটা কমা দিবেন, কমা দিলে দেখতে সুন্দর লাগবে। কেন? কারণ এখন বাকি আছে কি, সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব বাকি আছে। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম এটার ইংলিশ কি, যে সোশ্যাল মিডিয়া। এবারে লক্ষ্য করেন হয়ে উঠেছে, এটা কি আমার ভার্ব না? তাহলে দেখেন এখানে দুইবার একার আছে, তাহলে অথবা হ্যাভ অথবা হ্যাজ বসবে। দুইবার একার আছে, হ্যাভ অথবা হ্যাজ বসবে। এই যে দেখেন একটা একার দুইটা একার আছে, একটা ভার্বের দুইটা একার, তারপরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম। এই হয়ে উঠেছে ইংলিশটা কি হবে, হয়ে উঠেছে ইংলিশটা হচ্ছে বিকাম। হয়ে পড়েছে, হয়ে উঠেছে, হয়ে দাঁড়ানো, হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো, এই তিনটার ইংলিশ হচ্ছে বিকাম। হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো, নোট করে নেন, এই তিনটার ইংলিশ হচ্ছে বিকাম। তাহলে এখানে আমি এখন বিকাম লিখবো, কিন্তু তার আগে আমাকে হ্যাভ অথবা হ্যাজ লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, হ্যাভ অথবা হ্যাজ। এখানে হ্যাজ হবে, কারণ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, সোশ্যাল মিডিয়া হচ্ছে সিঙ্গুলার, তাই হ্যাজ বসেছে, হ্যাজ। এরপরে কি লিখবো, বিকাম, ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে বিকাম, বিকাম, হ্যাজ বিকাম।
3 নাম্বার ফর্ম কিন্তু বিকাম, বিকেম, বিকাম, বিকেম, বিকাম, আবার ফিরে আসবে বিকাম, তাহলে বিকামে বসাই দিলাম। ওকে, এখন লক্ষ্য আছেন বাকি কি আছে, আর কিছু বাকি নেই, এই পুরো সেন্টেন্সটা আমাদের লেখা শেষ। এই পুরো সেন্টেন্সটা কি আমাদের লেখা শেষ, এখান থেকে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন এই সেন্টেন্সটা, পরের সেন্টেন্সটা যে কমা দিয়ে আছে, এই যে কমা দিয়ে দিলাম, এখন পরের সেন্টেন্সটা যেখানে যেখানে ইংলিশ কি হোয়ার, হোয়ার যদি মাঝখানে বসান তাহলে অর্থ দাঁড়ায় যেখানে, হোয়ার যদি সেন্টেন্সের শুরুতে বসান তাহলে বলবে কোথায়, যেখানে। হোয়ার ইংলিশ কি যেখানে। তরুণদের অংশগ্রহণ কমই বাড়ছে, তার মানে এখানে কি দেখেন, তরুণদের অংশগ্রহণ, এটা সাবজেক্ট, বাড়ছে এটা ভার্ব। এখন লক্ষ্য করেন এখানে আমরা অলসো দিলে আর একটু বেটার হতো, সোশ্যাল মিডিয়া হ্যাজ অলসো। অলসো কেন দিলাম, দিব, অলসো দিলে হয়, না দিলে চলবে, সমস্যা নাই। এই যে দেখেন মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ও বললে তখন হ্যাজ এর মাঝখানে অলসো ঢুকাই দিবেন, মাধ্যম হ্যাজ অলসো বিকাম। ঠিক আছে, তো যাই হোক, এখন যেহেতু বসাইনি ভুলে গেছি, বাদ এটা ভুলে গেলে আমরা ফার্দার দিয়ে দিই লাস্টে। হ্যাঁ, এখন লক্ষ্য করেন বাকি আছে কি তরুণদের অংশগ্রহণ, তাহলে তরুণদের অংশগ্রহণ এর ইংলিশটা কিভাবে লিখবেন, দেখেন এখানে র বিভক্তি আছে না, তাহলে ভেঙে দেন, আগে এই অংশটা লিখবেন তারপরে এই অংশটা, মানে আগে অংশগ্রহণ লিখবেন তারপরে তরুণদের কথাটা লিখবেন। তাহলে অংশগ্রহণ ইংলিশ কি পার্টিসিপেশন, পার্টিসিপেশন অফ। অফ কেন দিলাম, এই যে র এর জন্য অফ দিলাম, তাহলে অংশগ্রহণের ইংলিশ হচ্ছে পার্টিসিপেশন, এটা পরে যাবে এটা আগে আসবে, তাহলে আগে আমরা পার্টিসিপেশন লিখে ফেললাম, এখন র এর জন্য অফ দিলাম। তরুণদের ইংলিশ হচ্ছে ইউথ, ইউথ, ইউথ মানেই তরুণ। হ্যাঁ, অথবা আপনি ইয়ং এটা বলতে পারেন। এখন আমার সাবজেক্ট লেখা শেষ, কোনটা সাবজেক্ট ছিল, এইটা সাবজেক্ট ছিল, আর এটা কি ভার্ব, বাড়ছে, ওকে কমছে, বাড়ছে, অনবরত বাড়ছে, 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 একটা একার আছে, একটা একার থাকলে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। এখন দেখেন পার্টিসিপেশন এটা একটা সিঙ্গুলার নাউন, তাই ইজ বসলো, আর এই যে বাড়া ইংলিশটার সাথে আইএনজি, বাড়ছে ইংলিশ কি রাইজিং, তাহলে রাইজিং অথবা ইনক্রিজিং যেটাই দিবেন আপনার হবে রাইজিং। তারপরে কি ক্রমে ইংলিশ কি কন্টিনিউ দিতে পারেন, অথবা আর একটা ভালো শব্দ আছে সেটা হচ্ছে স্টেডিলি, স্টেডিলি, স্টেডিলি মানে হচ্ছে ক্রম, ক্রমেই বাড়ছে, ক্রমেই বাড়ছে, ক্রমেই বাড়ছে। এখন ঘটনা হচ্ছে এখান থেকে আমাদের বিসিএস এ কিভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছে বা চাকরির পরীক্ষায়, দেখেন ওয়ান অফ দি প্ল্যাটফর্ম, ওয়ান অফ দির পরে প্ল্যাটফর্ম লিখেছেন, তার মানে এখানে এস বসেছে। ওয়ান অফ দির পরে প্ল্যাটফর্ম মানে কি এখানে এস বসেছে। ওয়ান অফ দির পরে প্ল্যাটফর্মের পরে মানে ওয়ান অফ দির পরে যে নাউনটা বসাবেন সেই নাউনের সাথে এস যুক্ত করতে হবে, তারপরে যে ভার্বটা বসাবেন সেই ভার্বের সাথে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। লাইক আমি এখান থেকে আগে দেখাই, আমাদের এখানে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার এক্সাম, বিসিএস গভর্নমেন্ট জব এক্সাম এবং হচ্ছে গ্যাজেট নন গ্যাজেট জব এক্সাম ছাড়াও আরো অনেক এক্সাম এসেছে। ওয়ান অফ দ্য রুলস এখানে আপনাকে ভালো করে শিখতে হবে, ওয়ান অফ দ্য পরে প্লুরাল নাউন বসাতে হয়, কি বসাতে হয় প্লুরাল নাউন, কিন্তু সিঙ্গুলার ভার্ব বসাতে হয়, কি বসাতে হয় সিঙ্গুলার ভার্ব। এখন আসেন এখান থেকে দেখি ওয়ান অফ দি, ওয়ান অফ দির পরে কি বসাইছে প্লেয়ার, এই যে দেখেন এটাকে প্লুরাল বানানো হয়েছে, কি বানানো হয়েছে প্লুরাল নাউন প্লেয়ার্স, প্লেয়ারের সাথে এস যুক্ত করা হয়েছে, এটা প্লুরাল, কিন্তু এখানে কি হবে সিঙ্গুলার, ইজ ইনজুরড ডিউরিং দ্য ম্যাচ, তবে এখানে ইজ হবে না, এখানে হ্যাজ, হ্যাজ হবে, হ্যাজ ইনজুরড ডিউরিং দ্য ম্যাচ। এখন আপনি বলতে পারেন হ্যাজ হলো কেন ইজ হলো না কেন, দেখেন ইজ, হ্যাজ, তারপরে ওয়াজ, এই তিনটার সাথে লক্ষ্য করেন ইজের সাথে কি আছে এস আছে, হ্যাজের সাথে কি আছে এস আছে, ওয়াজের সাথে কি আছে এস আছে, তাহলে সিঙ্গুলার, তাহলে এই তিনটার সাথে কি বসবে সিঙ্গুলার, এই তিনটার সাথে কি বসবে সিঙ্গুলার, এই তিনটাই সিঙ্গুলার, এর সাথে এস আছে মানে এই তিনটাই সিঙ্গুলার, কারণ তিনটার মধ্যে একটা বসবে। এখানে আমি কিভাবে বসালাম, এই যে ডিউরিং কথাটা দেখে আমি এই ডিউরিং এর জায়গায় হ্যাজটা বসালাম। এগুলা রাইট ফর্ম অফ ভার্ব আরো বেটার করে শেখাবো ইনশাআল্লাহ। আপাতত এখন আমরা এখান থেকে যতটুকু শিখতে পারি এখান থেকে ততটুকু, এখানে ইজও বসানো যায়, ইজ ইনজুরড, ওয়ান অফ দ্য প্লেয়ার্স ইজ ইনজুরড, ইনজুরড ইনজুরড ইজি বসান, ইজি বসান, কোনো সমস্যা নাই। দেখেন ওয়ান অফ দ্য, ওয়ান অফ এর পরে প্লেয়ার্স আছে, প্লেয়ার্স এর সাথে কি বসছে প্লুরাল নাউন, এরপরে কি ইজ, ইজ ইনজুরড ডিউরিং দ্য ম্যাচ, ডিউরিং দ্য ম্যাচ,
তো ঠিক আছে, এখানে বসানো যাবে শি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হু অলওয়েজ হেল্পস আদার্স বিসিএস এক্সাম। শি ইজ ওয়ান অফ দ্য, এখানে ওয়ান অফ দার পরে যে আচ্ছা ওয়ান অফ দার পরে যেটা বসাবেন সেটা প্লুরাল। হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স দিতে পারেন। এখানে আসলে আরেকটা এক্সাম্পল ছিল, মানে এখানে হচ্ছে অপশন ছিল, কারণ এখানে যেহেতু অপশনটা নাই, হি ইজ ওয়ান অফ দ্য, হি ইজ ওয়ান অফ এর পরে যেটাই বসাবেন, হি ইজ ওয়ান অফ দ্য, ধরেন এটা বাদ দিন, কারণ এইখানে এই জায়গাটাতে একটা মানে শব্দ বসাতে হবে। এই শব্দটার কারণে এই শব্দটা এখন নাই, মানে এটা অপশন হিসেবে দিলে বোঝা যেত। ওয়ান অফ দ্য পরে প্লুরাল সাবজেক্ট বসে, ঠিক আছে। হু ইজ অলওয়েজ হেল্প দ্য পোর, হি ইজ ওয়ান অফ দ্য, ম্যানও দিতে পারেন, শি ইজ ওয়ান অফ দ্য, একটা প্লুরাল নাউন বসবে। প্লুরাল নাউনটা এখানে ছিল, অপশনে ছিল, আমি অপশন নিতে ভুলে গেছি, যার কারণে এটা সমস্যা হয়েছে। নিচেরটাতে আসি ওয়ান অফ দ্য রোডস, দেখেন ওয়ান অফ দ্যার পরে রোড বসাইছে, রোডের সাথে এস বসায় প্লুরাল করেছে। এরপরে যে ভার্বটা বসাবে সেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে এখানে আপনি ওয়াজ অথবা অন্য কোনো কিছু দিতে পারেন। ওয়াজ দিলাম কেন? ডিউ টু আছে তাই, ডিউ টু দ্য ফ্লাড। ডিউ টু মানে হচ্ছে অতীতের কথা বলছে, ডিউটি মানে অতীতের কথা বলছে, তো এই জন্য ওয়াজ বসাইছি। ওয়াজ, ইজ না বসে ওয়াজ হয়েছে, কারণ ডিউ টু আছে তাই। ডিউ টু ওয়াজ ফ্লাড কালেকশন। ফ্লাড মানে বন্যার সময় এই রোডটা কি হয়ে গেছিল? বন্ধ হয়ে গেছিল। অন্যতম রোড ছিল যা বন্ধ হয়ে গেছিল। তো দেখেন এইভাবে আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, এই জাস্ট এই লাইনটাও যদি আমি আপনাকে করিয়ে দিই, সব মিলিয়ে ইংলিশ কি? অল ইন অল, তাই না? অথবা আপনি বলতে পারেন অল ইন অল বসাবো কেন? ওভারঅল বসান না, ওভারঅল মানেও তো সব মিলিয়ে। তো অল ইন অল বা ওভারঅল এটা বসাই দিলেন। বাংলাদেশের বর্তমান রাজনীতি, এটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে। গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি করছে, এই যে তৈরি করছে এটা আমার ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতি, আর তৈরি করছে এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে এখন যদি আমি বাংলাদেশের বর্তমান রাজনীতিটা এখন বসাই, তাহলে আমাকে ভার্বটা বসাতে হবে। তো ধরেন বসালাম বর্তমান রাজনীতি, এখানে কমা দিয়ে দ্য প্রেজেন্ট বা দ্য রিসেন্ট। এখন আমি প্রেজেন্ট বসাইছি, একবার রিসেন্ট বসাইলাম না? দ্য প্রেজেন্ট পলিটিক্স অফ বাংলাদেশ, অথবা আপনি এভাবে বলতে পারেন যে বাংলাদেশের পলিটিক্স, ঠিক আছে, এইভাবে বলতে বাংলাদেশের রিসেন্ট পলিটিক্স, এভাবে বলতে পারেন। আমরা এইভাবে বসাচ্ছি, এটা দেখতে সুন্দর লাগে। এখন এটা কেন আমরা এইভাবে বসালাম? দেখেন বর্তমান রাজনীতি আগে বসাতে হবে, আর যার সাথে র আছে সেটা পরে বসাতে হবে। বারবারই বলতেছে এটা পরে বসাবেন। তার মানে দেখেন বর্তমান রাজনীতি দ্য প্রেজেন্ট পলিটিক্স, এই যে দেখেন র, এই যে র এর জন্য অফ, আর এই যে বাংলাদেশ। এখন আমাকে ভার্বটা বসাতে হবে, কারণ আপনি সাবজেক্ট বসাই ফেলছেন, ভার্বটা বসাতে হবে। ভার্বটা কি? তৈরি করছে। তাহলে ইজ ক্রিয়েটিং। এখন আপনি এইখানে আবার জিজ্ঞেস করেন না, এই যে দেখেন তৈরি করছে, কি করছে? তৈরি করছে। মানে ও কন্টিনিউয়াসলি একটা একার থাকলে এম, ভার্বের সাথে একটা একার থাকলে এম ইজ আর, তারপর কি ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। তাহলে দেখেন এম ইজ আর বসাইলেন এবং ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এই যে ইজ বসালাম, এই যে ভার্বের সাথে আইএনজি। তৈরি করা ইংলিশ কি? ক্রিয়েট, ক্রিয়েটের সাথে আইএনজি, ক্রিয়েটিং। এখন লক্ষ্য করেন আপনি উল্টা দিক থেকেও একাধিক গণতান্ত্রিক চর্চার সুযোগ এটাও লিখতে পারেন, অথবা সুযোগ এই কথাটা আগে লিখতে পারেন। ওটা এখন বাকি আছে কি? একদিকে আসবে না, একদিকে ইংরেজিতে নাই, মানে বাংলায় নাই, বাংলায় আছে ইংরেজিতে নাই। গণতান্ত্রিক চর্চার সুযোগ, তাহলে গণতান্ত্রিক চর্চার সুযোগ কি বলে? পলিটিক্যাল প্র্যাকটিস অপরচুনিটি। পলিটিক্যাল মানে হচ্ছে গণতান্ত্রিক প্র্যাকটিসেস, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসেস বা প্র্যাকটিস দিতে পারেন। প্র্যাকটিসেস দিলাম আমরা, হ্যাঁ, মানে চর্চা, প্র্যাকটিস মানে চর্চা। প্র্যাকটিসেস অপরচুনিটি হয় না, প্র্যাকটিস অপরচুনিটি হয়, প্র্যাকটিস অপরচুনিটি। হয়তো আপনাদের লেকচার শিটে এই অংশটুকু একটু আলাদাভাবে থাকতে পারে,
থাকুক, ওটা লেকচার শিটে থাকবে, যেটা সেটা লেকচার শিটের মতন করে করবেন, অপরচুনিটি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অন্যদিকে এই কথাটা ইংরেজিতে লিখতে হয়। অন্যদিকে ইংলিশ কি? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে নতুন সংকট ও সমাধানের পথ খুঁজে বের করছে। তাহলে দেখেন এখানে নতুন সংকট ও সমাধানের পথ খুঁজে বের করা, তার মানে এখানে কোনো সাবজেক্ট নাই এই অংশটাতে। এই যে দেখেন অন্যদিকের পরে নতুন সংকট ও সমাধানের পথ খুঁজে বের করছে, এটার সাথে কোনো সাবজেক্ট নাই। তো সাবজেক্ট না থাকলে নাই, সাবজেক্ট না থাকলে এখন আমি ভার্ব দিয়ে শুরু করব। সাবজেক্ট যেহেতু নাই, পরের সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু করব। পরের সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু করব মানে এই ভার্বটা দিয়ে শুরু করতে হবে। তাহলে এই ভার্বটা কি? বের করছে। বের করা ইংলিশ কি? ফাইন্ডিং। ফাইন্ডিং মানে হচ্ছে খুঁজে বের করা, এটা তো খুঁজে বের করাই বলছে। ওই যে দেখেন খুঁজে বের করা মানে ফাইন্ডিং। কি খুঁজে বের করছে? নতুন সংকট ও সমাধান। তাহলে নিউ ক্রাইসিস আর সমাধান ইংলিশ কি? এন্ড সলিউশনস। নতুন সংকট আর সমাধান, সমাধান ইংলিশ কি? সলিউশন। তো দেখেন আসল ঘটনা হচ্ছে আপনি যখন রাইটিং লিখতে যাবেন, আপনি দেখবেন আপনি পৃথিবীতে যতগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট শিখেছেন, ভার্ব শিখেছেন, অবজেক্ট শিখেছেন, সাবজেক্টের পরে এই বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে এরকম এরকম স্ট্রাকচার বসবে, তারপরে হচ্ছে প্রোনাউনের অবজেক্টটা বসবে, এই বসবে, সেই বসবে, তারপরে এই বসবে, তারপরে এই বসবে। এগুলো যখন আপনি পত্রিকা পড়তে যাবেন আপনি দেখবেন এর একটাও আপনি খুঁজে পাননি। যত স্ট্রাকচার পড়েছেন আপনি যখন পত্রিকা পড়তে যাবেন আপনি দেখবেন একটা স্ট্রাকচার আপনি খুঁজে পাননি, কিন্তু আপনি স্ট্রাকচার পড়েছেন প্রায় 100-200 স্ট্রাকচার পড়েছেন রাইটিং লেখার জন্য। বাট পত্রিকা পড়তে যেয়ে দেখেন একটাও নাই, একটাও নাই, একটাও নাই স্ট্রাকচার। আপনার যে স্ট্রাকচার আপনি শিখেছেন তার একটাও মিলেনি। তাহলে পত্রিকা যখন পড়তে যাচ্ছেন তখনই কিন্তু আপনি অরিজিনাল ইংলিশটা শিখতে পারছেন। কেন? কারণ আপনার স্ট্রাকচারের সাথে পত্রিকার কোনো স্ট্রাকচারের কোনো মিল নাই। ইভেন তো শুধু আপনার পত্রিকার স্ট্রাকচার না, যে কোনো একটা প্যাসেজ পড়তেছেন আপনার স্ট্রাকচারের সাথে পত্রিকার স্ট্রাকচার মানে ওই প্যাসেজের স্ট্রাকচারের কোনো মিল নাই। আপনি যাতে স্ট্রাকচার পড়লেন প্যাসেজের কোনো স্ট্রাকচারের মিল নাই। তাহলে ওগুলো পড়ে কি করতেছেন? ভাই স্ট্রাকচার শুধুমাত্র গ্রামার শেখার জন্য দিয়েছিল যাতে আপনাকে বোঝানো যায়। আর ওই যে অবজেক্ট, তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো আপনাকে পড়তে বলেনি, আপনাকে শুধু পড়তে বলেছিল হচ্ছে ভার্বের অংশটা। কিন্তু আপনারা মনে করেন খুঁজে খুঁজে আবার অ্যাডভার্ব পড়তে যাচ্ছেন, খুঁজে খুঁজে অ্যাডজেক্টিভ পড়তে যাচ্ছেন। এই যে ভার্বের অংশটা পড়তে বলছে এটা না পড়ে অন্যগুলো খুঁজে বের করতেছেন। সরি, এখানে একটা টাচ করছে, শব্দ হয়েছে। তো যাই হোক, আমরা এখন এই আপনাদেরকে এইটা দেখাইলাম এই কারণে যে আপনারা যাতে ইংলিশ রাইটিং গুলোকে খুবই ইজিলি ধরতে পারেন। দেখেন এরকম যদি আপনি 10টা ক্লাস করেন, আপনার কি মনে হয় যে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো ক্লাস দরকার আছে? আই থিঙ্ক নট, আপনার দরকার নেই। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। এটার পিডিএফটা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ।